আরও একটি নতুন এপিসোড নিয়ে তোমাদের ভিতরে হাজির হলাম। এপিসোড নাম্বার 12। তো যারা যারা আগের ভিডিওগুলো দেখেছো নিশ্চয়ই এটাও বুঝতে পারবে। তো এখানে গল্পের শুরুতে ডক্টর ডং বলেন যে আমি এখানে নিজ ইচ্ছাতেই এসেছি, কারণ আমি এখানে আমার পরবর্তী উত্তরাধিকারী খুঁজতে এসেছি, আর আমার গুরু এটাই বলেছিল। তো তখন জেনের নানি বলে তোমার চিন্তাভাবনা অনেক ভালো। পরবর্তীতে দেখানো হয় যে যারা টিসিএম শিখছিল তারা সবাই মিলে একটি ফেস্টিভ্যালে গিয়েছে। সেখানে পিংশাং এবং লিওয়ান ফিশ অর্ডার করে খাচ্ছে এবং পিংশান বলছে আমাদের পার্টি তো শেষ হয়ে গেল। তখন তাও বলছে যে আমার ড্রেস চেঞ্জ করতে অনেক দেরি হয়ে গেছে, আমি অর্ডার দিচ্ছি। তাই বলে তাও সেখানে খাবার অর্ডার দেয়। তারপরে দেখানো হয় সেখানে ফিশ রেডি হচ্ছে এবং তাওয়ের একটি বান্ধবীকে ইনভাইট করেছিল যে টিসিএম শিখতো না, সেও চলে আসে এবং বলে তোমার কেন এত দেরি হয়েছে। তখন সে বলে আমি রাস্তা ভুলে গিয়েছিলাম। তো তখন তা বলে যে তাড়াতাড়ি ফিশ আনো, আমরা সবাই ওয়েট করছি। তো তখন ফিশ দেওয়া হয়। পরবর্তীতে খেয়ে তাদের সবার পেট খারাপ হয়ে যায় এবং তারা ওয়াশরুমের দিকে ছোটাছুটি করে এবং বলে তাড়াতাড়ি বের হও আমি যাব। সে বলে তাড়াতাড়ি বের হও আমি যাব। তখন তাওকে প্যাংশিয়ান বলে যে তোমার জন্য সব এগুলো হয়েছে। তখন তাও বলে তোমাকে কি আমি সেগুলো খেতে বলেছিলাম? তখন তাই নিয়ে তারা তর্ক করে এবং বলে তাড়াতাড়ি দরজা খোলো। তাও বলে তাড়াতাড়ি করো শিংশি, আমার খুব জোর পেয়েছে। পরবর্তীতে দেখানো হয় জেনের বাবা এবং জেনের মা একটি কক্ষে বসে জেনের বাবা বই পড়ছে এবং জেনের মা মোবাইল টিপছে। তখনই তাওয়ের ফোন আসে তাদের কাছে এবং বলে বৌমা আমাদের বাঁচায় নাও, আমরা মনে হয় মরেই যাব। পরবর্তীতে বলে তোমরা কোথায় আছো এবং সেই লোকেশন থেকে তাদের পিক আপ করে এবং পরবর্তীতে দেখানো হয় যেখানে টিসিএম ক্লাস নাই সেখানে সবাই বসে আছে এবং সবার পালস রেট চেক করছে ডক্টর রেন। তখন তাও বলে এবার মনে হয় আমি মরেই যাব। তখন ডক্টর রেন তাদের পালস রেট চেক করে এবং বলে তোমাদের কারো কিছুই হবে না, তোমাদের ওই খাবারের জন্য ডায়রিয়া হয়ে গেছে, তো তোমরা এই হার্বাল ওষুধটি খেয়ে নিও, তাইলেই সবার ঠিক হয়ে যাবে। তখন সেখানে প্যাংশান বলে এটা তো ব্যাকটেরিয়াল ইনফেকশন, এটা তো অ্যান্টিবায়োটিক খেলেই ঠিক হয়ে যায়। তখন ডক্টর রেন বলে তুমি একাই অ্যান্টিবায়োটিক খেও আর সবাইকে হার্বাল খাইয়ে দিও। পরবর্তীতে তাও বলে যে আমি কিছু বলতে চাই। তখন ডক্টর রেন বলে চুপচাপ শুয়ে থাকো। তখন বলেন আমি শুয়ে থাকলে আরও অসুস্থ হয়ে যাব। আপনার কাছে যে রোগীটি এসেছিল সেই রোগীটিকে আমি সেখানে দেখেছি এবং দেখেছি সে গপ করে রাক্ষসের মতো সব খাচ্ছে। আমাদের যদি এই অবস্থা হয় তার কি অবস্থা? সে তো একদম কঙ্কালের মতো, সে তো মরে যাবে। তো আপনাদের কাছে যদি তার নাম্বার থেকে থাকে তাহলে তার কাছে কল দিয়ে জানা দরকার সে মরে আছে না বেঁচে আছে। আর আমার বান্ধবীকে ওষুধ দিয়ে দিও, কারণ তার কালকে অফিস আছে। তারপরে দেখানো হয় যে সেখানে ওষুধ ঢালা হচ্ছে এবং সবাইকে সার্ভ করে দিচ্ছে ডক্টর সং। তো এখানে তাওতারের কাছে যখন নিয়ে যাওয়া হয় তাও বলে কি খারাপ গন্ধ। তখন বলে তাড়াতাড়ি খেয়ে ফেলো। তখন বলে এটা তো বিশেষ চাইতো তিতো। তখন বলে যে আমি যদি পারতাম তাহলে আরও তিতো তোমাদের জন্য বানিয়ে দিতাম। ডক্টর সং আরও বলে যে ওষুধ খাবে না শেষে খেও না, আমি কিছুই বলবো না। তখন লিও বলে ওর কথায় কান দেবেন না ম্যাম, আমি এখনই খেয়ে ফেলছি। তাই বলে সবাই খেতে লাগে। তাও আবার বলে যে মদ খাওয়ার মতো মজা চলে এলো। তারপরে ডক্টর ডং বলে যে তাড়াতাড়ি তোমরা খেয়ে নাও এবং খাওয়ার পরে সবাই রেস্ট করে নিও। তখন প্যাংশাং সবার দিকে তাকায় এবং বলে যে ওষুধ খেতে পারছো না শেষে এই ওষুধ খেয়ে নাও, কারণ টিসিএম অনেক লম্বা দিনের ইলাজ করবে, আর যদি আমরা অ্যান্টিবায়োটিক খাই তাহলে খুব অল্প টাইমে আমরা সুস্থ হয়ে যাব। যার লাগবে ওষুধ আমার থেকে নিতে পারো, আমি সবাইকে দেবো, সমস্যা নেই। আর এটা কিছু মিনিটের ভিতরে ঠিক হয়ে যাবে, কে নিবে এক্ষুনি নাও। তখন প্যাংশাং বলে আমি বলছি না চাইনিজ মেডিসিন খারাপ, এটাও ভালো। তো এটা যদি কেউ নিতে চাও নিতে পারো, এটাও ভালো, এটা 1 মিনিটের ভিতরেই সব ঠিক করে দেবে। তখন প্যাংশাং বলে সুমন অত শক্তিশালী নয় যে সে ব্যথা সহ্য করতে পারবে, তো তাকে 2টা ওষুধই খাইয়ে দাও। প্যাংশাং তাওকে দিতে যায়, তখন বলে না আমি খাবো না। তখন বলে তুমি কি চাইনিজ মেডিসিনের অ্যাড করছো নাকি? তখন তাও রাগান্বিত হয় এবং বলে যে আমি এগুলো খাবো না, আমি এই মেডিসিনই খাবো, কারণ চাইনিজ মেডিসিন আমাদের স্যার পালস রেট চেক করেছে এবং আমাদের ম্যাডাম সেটা বানিয়ে দিয়েছে, এটা অবশ্যই ভালো হবে। আর আমার খেয়াল কোনো দিনই কেউ এভাবে রাখেনি, তো আমি এটাই খাবো। তখন পেংশাং বলে আমি তোমাকে ফোর্স করছি না, যদি তুমি মরে যাও তাহলে আমি তোমাকে হেল্প করবো। তখন জেন বলে তুমি কি হেল্প করবা, মরার পর তাকে কি ওষুধ খাবা? তখন সে বলে না, আমার দোস্ত ওখানে কবরস্থানে কাজ করে, তো তার জন্য একটা ভালো কবর বানিয়ে দেবো। তাও বলে এই ওষুধটি কেউ একজন খুব কষ্ট করে বানিয়েছে, তাই আমি ওই ওষুধটুকু বেস্ট করতে দেবো না, আমি সব খেয়ে নেবো। তাই বলে খেতে থাকে। তখন সবাই তার দেখা দেখে খেতে থাকে।
তারপরে পরবর্তী পাঠে নিয়ে যাওয়া হয় এবং দেখানো হয় সকাল হয়ে গিয়েছে এবং সবাই টিসিএম সেন্টারে বসে আছে। তো তাদের একটা সহকর্মী বলে যে তুমি এভাবে কিভাবে খাচ্ছ এত গন্ধওয়ালা খাবার। তখন পেংশাং বলে যে সুপারম্যান ব্যাটম্যানকেও হার বাড়াবে তাও। তারপরে জেন বলে সে একদম সুস্থ হয়ে গেছে, দেখছো তোমার আগে, তার জন্যই সে এইভাবে খাচ্ছে। তখন পেংশাং বলছে সে অভিনয় করছে, সে ঠিক হয়নি, কারণ ওয়েস্টার্ন মেডিসিনে আগে ঠিক হয়, চাইনিজ মেডিসিনে না। তখন পেংশাং তাতাওয়ের দিকে তেড়ে যায় এবং বলে তুমি আজারে গুজব ছড়াবে না, কারণ তুমি ঠিক হওনি আর এর কথা কেউ বিশ্বাসও করো না। তাও মানুষ না, তাও এলিয়েন, তার ওষুধ না খেলেও ঠিক হয়ে যায়, আর এর পেটে স্টিলের মেল লাগানো আছে, তাই সে লোহাকেও খেয়ে হজম করে ফেলতে পারে। তখন প্রফেসর রেন বলে তোমরা কেমন আছো, তোমরা কি সবাই সুস্থ আছে? তখন পেংশাং বলে যে আগের তুলনায় আমরা সবাই অনেক ভালো আছি। তখন প্রফেসর রেন বলে তোমরা যে বাইরে খেয়েছো এই আইডিয়াটা কাজ ছিল, তাড়াতাড়ি বলো। তখন কেউ কথা বলে না। তখন সে বুঝতে পারে যে কাউকে একজন চাপ দিতেই হবে। তখন প্রফেসর রেন তার ছেলে জেনের দিকে আগিয়ে যায় এবং বলে যে জেন তাড়াতাড়ি বলো কার আইডিয়া ছিল। তখন জেন বলে যে কারো আইডিয়াই ছিল না, সবাই নিজের ইচ্ছা মতোই খেয়েছে সেটা। তখন প্রফেসর রেন বলে তুমি মনে হয় ভুলে যাচ্ছ তুমি একজন ডাক্তার এবং তুমি সুম্যাংয়ের দায়িত্ব নিয়েছো, তার যদি কিছু হয়ে যেত তখন তুমি তার বাবাকে কি জবাব দিতে? আর তোমাদের কারো যদি কিছু হয়ে যায় সব জবাব দিয়ে আমাকেই করতে হবে। তোমাদের উপরওয়ালা কোনো দিনই মাফ করবে না, কারণ তোমরা চাইনিজ মেডিসিনের একমাত্র উত্তরাধিকারী আর তোমরাই তাকে অমান্য করছো। তাহলে তোমরা কিভাবে শিখতে পারবে কিভাবে চাইনিজ মেডিসিনের প্রয়োগ করতে হয়? তোমাদের মতো যদি আমরা অবজ্ঞা করতাম তাহলে তোমাদের আর আমরা শেখাতে পারতাম না। কবে চাইনিজ মেডিসিন হারিয়ে দিত এই দুনিয়া থেকে। কতবার ভালো করে বুঝিয়েছি তোমাদের যে কী রুটিন হওয়া দরকার, কীভাবে চলাফেরা দরকার, তাও তোমরা বুঝছো না। তোমাদের তাহলে কী করে বোঝাবো আমি? তোমরা তো প্রাইমারি স্কুলের বাচ্চা না যে তোমাদের বারবার বোঝাবো। আর গোটা পৃথিবীর মানুষের প্রতি তোমাদের ভরসা। যদি তারা বুঝতে পারে বা শুনতে পারে যে গোটা টিসিএম সেন্টারই গতকাল থেকে অসুস্থ, তাহলে তাদের কিভাবে বোঝাবে? তখন সে লয়ার ম্যাডাম বলে আমি তো এখানে ছিলাম, আমি বোঝাবো। তখন বলে তুমি চুপ করো। তখন প্রফেসর রেন বলে চাইনিজ মেডিসিন ছড়িয়ে দেওয়া আমাদের সবার দায়িত্ব, কিন্তু আমি এখন বুঝতে পারছি তোমাদের কোনো দায়িত্ব নেই, সব দায়িত্বই এখন আমার। তোমরা সত্যি বলো, তোমাদের যদি মন না থাকে তাহলে তোমরা বাসায় চলে যাও। আমি কিন্তু কাউকে থামাবো না, কারণ আমারও ক্লাস নিতে হবে না, তোমরা চলে গেলে আমারও ভালোই হবে, আমি তো আরাম করে ঘুমাতে পারবো। তখন সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন সে লয়ার ম্যাডাম বলে যে এরা ভুল করেছে, আমি তো শিখতে চাই, আমি কোথাও যাব না। আপনার সব কথাই শুনেছি, সব আদেশই পালন করেছি, তাহলে আমি কেন চলে যাব? তখন প্রফেসর রেন বলে যে আমি প্রথম দিনই বলে দিয়েছিলাম যে প্রত্যেকটা ক্লাসের ছাত্রই একজনের জন্য আয়না, তো আপনি সব কিছু জেনেও কেন তাদের থামাননি? তখন লয়ার ম্যাডাম বলে যে আমি এদের সবাইকে মানা করেছি, কিন্তু এরা সবাই নিজের ইচ্ছার মালিক, তো এরা কেউই আমার কথা শোনেনি। তখন প্রফেসর রেন বলে যদি আপনি সঠিক হন তাহলে এরা কেন সবাই আপনার কথা মানেনি বলেন? একজন উকিল, আপনি পিএইচডি শেষ করেছেন, তাহলে আপনার কথা কেন এরা সিরিয়াসলি নেয় না? তখন সে লয়ার ম্যাডাম বলে আমি শিখতে এসেছি, কাউকে শেখাতে এসেছি। তখন তাও বলে মাস্টার একটা কথা ছিল, আমি এদের সব খাবার খাইয়েছি কারণ আমি অর্ডার করেছিলাম, সেগুলো যে ফ্রেশ ছিল না সেটা আমি বুঝতে পারিনি, তো যা শাস্তি দেওয়ার আমাকেই দিন। তখন পেংশাং বলে না, সকল শাস্তি আমাকে দিন, কারণ আমি এদের ক্লাস ক্যাপ্টেন এবং আমি এখানে ছিলাম, আমি কিছুই করতে পারিনি। তখন লিওয়ান বলে আমি আমার ইচ্ছা মতোই গেছিলাম, আমার সমান দোষী। তখন জেন বলে সবারই দোষ আছে, যা শাস্তি সবাইকেই দিন। তখন তাও বলে না, সকল দোষ আমার, কারণ সকলকে আমি ইনভাইট করেছিলাম। রাগের মাথায় ক্লাস বন্ধ করবেন না প্লিজ। এরা একদিন অনেক বড় ডাক্তার হবে এবং আপনার নাম উজ্জ্বল করবে, আমার শাস্তি ওদের দিবেন না, তাই এই ক্লাসটি বন্ধ করেন না। তখন প্রফেসর রেন বলে তুমি কি মহান হতে চাও? তাহলে শুনে রাখো, তোমার মতো স্টুডেন্ট আমার দরকার নেই, তুমি আজই এখান থেকে চলে যাও, আর কোনো দিন তুমি আমার ক্লাস করবে না আর ক্লাসে ঢুকবে না। তখন জেনের মা বলে আমার বাবা যখন তোমাকে এই কাজটি দেয় তখন আমি জানতাম তুমি পারবে না। তখন বলে আমি অনেক চেষ্টা করেছি, আমি কি করব, সে শিখতে কোনো মতেই রাজি না, তো আমার এখানে কি করণীয় বলো? সে চলে গেছে, এক প্রকার ভালোই হয়েছে। তো তখন জেনের মা বলে যে আমি জানি তুমি রাগের মাথায় এগুলো বলছো। তখন জেনের মা বলে যে আমার না আজকে তাওতার পরে নজর একদম পাল্টাই গেছে, সে একটা উচ্চ লেভেলে চলে গেছে, কারণ দেখো সব দোষ সে নিজের ঘাড়ে নিয়েছে, তুমি বলেছিলে তাকে আমরা শেখাতে পারি, তো সে আজকে একটা মহৎ কাজ করেছে, তো তাকে যদি আমরা শেখাই সে আরও বড় বড় মহৎ কাজ করতে পারবে। পরবর্তীতে জেনের মা আরও বলে যে তুমি তো বলো যে তোমার প্রিন্সেস ওটা, তো সে সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নিয়েছে, আর তুমি বলো যে সব দোষ নিজের ঘাড়ে নেয় সে মহৎ ব্যক্তি। তো তখন বলে না, সে একটা বান্দর। তো তখন বলে যে বান্দরের থেকে এত ভালো কিছু পাওয়ার আশা করা তো ঠিক নয়।
তখন জেনেভা বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছো, কাল রাতে যখন সবাই ব্যথাত কাতরাচ্ছিল সে কিন্তু পরের চিন্তাই করছিল। তখন জেনের মা 2 লোক দেখায় এবং বলে যে তুমি এটা কি দেখাচ্ছ। তখন বলে 2 মিনিটে তোমার স্টেটমেন্ট তুমি পাল্টাই দিয়েছো। তুমি যদি গিল্টি ফিল করো তো তাহলে তুমি তাওকে কল করে ডেকে নিতে পারো। তখন প্রফেসর রেন বলে যে আমি কেন ডাকবো, সে আমার স্টুডেন্ট, সে আসবে, আর আমার স্টুডেন্ট হওয়ার জন্য অনেকেই বসে আছে, আর সে যদি না আসে তাহলে আমাদের গুরু শিষ্যর সম্পর্ক শেষ। তখন জেনের মা বলে চলো যা টাকা বেঁচে আছে সবগুলো নিয়ে আমরা চলে যাই। পরে এখানে লিকে ইনভাইট করা হয় এবং সে এসে বলে যে এখানকার সাজানো তো অনেক সুন্দর। তো তখন বলে সে তুমি কি একা এসেছো এখানে, তোমার সব ইনভেস্টার কোথায়? তখন বলে সবার সামনে একবার আমাকে অপমান করে হয়নি, তার জন্য তাদের আমি ইনভাইট করিনি। তখন প্রফেসর রেন বলে যে তুমি সত্যিই কি টিসিএমে ইনভেস্ট করতে চাও? তখন লিও বলে আপনাকেও আমাকে সহযোগিতা করতে হবে, না হলে আমি একা পারবো না। তখন সে বলে আমি যদি কথা দিয়ে আমি চলে যাই, পালায় চলে যাই। তখন সে বলে যে আপনি অনেক বড় একটা মানুষ, আপনি পালায় যাবেন কোথায়? আর এমনিতেও আমার চাইনিজ মেডিসিনের প্রতি অনেক ভালোবাসা। তখন সে তার বুকে হাত দেয় এবং হাসে, আর তার ভিতর দিয়ে মিস্টার বুয়ের এন্ট্রি হয় এবং সে বলে আজকে আমি ট্রাফিকে ফেসে গেছে। তখন বলে লিও এটাই হলো আমাদের প্রিন্সিপাল। তখন বলে আমি তো শুধু নামের প্রিন্সিপাল, তাই বলে তারা হাসাহাসি করে। তখনই প্রফেসর রেন বলে চলো আমরা খেতে খেতে কথা বলি। আর লিও বলে তোমার জন্য আমি একটা সেই দারুণ জিনিস অর্ডার করেছি। তখনই তাও চলে আসে সে অর্ডারটি নিয়ে এবং বলে তাড়াতাড়ি করো, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। তখনই সে যায় এবং তার মোবাইল দিয়ে তাকে পেমেন্টটি সম্পন্ন করে এবং সে সেখানে অর্ডারটিকে রেখে চলে যায়। পরবর্তীতে বু বলে যে তুমি কি জানতে যে তাও পার্ট টাইম জব করে? স্যার রেন কোনো কথা বলে না, আর এর মাধ্যমে এই সিনারিটি শেষ হয়ে যায়। পরবর্তী সিনারিতে দেখানো হয় সে বাড়িতে চলে গেছে এবং এখানে তার ছেলে জেনের কাছে গেছে এবং জেনকে বলে যে তোমার কি তাওতার সাথে কোনো কথাবার্তা হয়েছে? তখন জেন বলে দেয় না হয়নি। তখন প্রফেসর রেন বলে তোমার মন এত শক্ত কেন? তখন বলে তুমি কি জানো সে কী করছে, কোনো তার খোঁজ খবর নেওয়া লাগে না, তোমার তো সে ক্লাসমেট ছিল। তখন জেন বলে সে তো আপনার সিনিয়র মাস্টার ছিল, তা আপনি নেননি তার খোঁজ? আর আমার চেয়ে তো বড় পাষাণ মন তো আপনার, কারণ সে আপনার স্টুডেন্টও ছিল আর আপনি তাকে ক্লাস থেকে বের করে দিয়েছেন। তো সেখানে সে আমার আর ক্লাসমেটও নেই, তাই তার আমি কোনো খোঁজ খবর নিইনি। তখন প্রফেসর রেন বলে যে তোমাকে এত ভালো শিক্ষা দিয়ে কি হয়েছে, তুমি তো তাওতে তো অধম, তুমি তাওয়ের এখনও খোঁজ নাওনি। তখন জেন বলে যে আপনার যদি কিছু বলার থাকে সরাসরি বলুন না। পরে প্রফেসর রেন সেখান থেকে চলে যায়। পরবর্তীতে তাও জেনকে মেসেজ করে যে আমার অনেকগুলো ডেলিভারি দিতে হবে, আমার দেরি হয়ে যাচ্ছে। জেন তখন বলে তোমার জন্য কি আমি খাবার নিয়ে আসবো? তখন তাও বলে তুমি আমার খুব ভালো একটা নাতি। তারপরে দেখানো হয় তাও ডেলিভারি শেষ করে তার রুমে গেছে এবং তার চাচাকে বলছে যে আপনি এখনও যাননি কেন চাচা? তো সে বলছে আমি খুব শীঘ্রই চলে যাব, আমার অফিস ছুটি দিলেই, আর আমার পিঠের চেক আপ করাবো। তাও তখন বলে যে আমার অভিজ্ঞতার সাথে আমি বলছি, কারণ আমি মেডিসিন বিষয়ে যেটুকুই হোক পড়ালেখা করেছি, আপনার পিঠের চিকিৎসা খুব তাড়াতাড়ি না করালে আরও খারাপ অবস্থার দিকে যেতে পারে। পরবর্তীতে দেখানো হয় যে তাকে এই নোটগুলা জেন দিয়েছে যে তোমার নোটগুলো তুমি নিয়ে যাও, আর মানে সাদা পেজ, তাতে তুমি তোমার জিনিস তুমি ইচ্ছা করলে তুমি এগুলোতে লিখতে পারবা। তখন তার আঙ্কেল আসে এবং বলছে তুমি এগুলো কী লিখছো, এগুলো তো টেলিগ্রাফি, তোমার হ্যান্ড রাইটিং কত খারাপ, তোমার লেখা দেখে মনে হচ্ছে কোনো কচ্ছপের পায়ের দাগ। তাও বলে আঙ্কেল আপনার যদি কোনো কাজ না থাকে আপনি শুয়ে পড়ুন তো, আমার মাস্টার আমাকে বলেছে এভাবেই 10 বছর প্র্যাকটিস করতে, 10 বছর পরে আমার হ্যান্ড রাইটিং অনেক ভালো হয়ে যাবে এবং আমি প্রেসক্রিপশন লিখলে সবাই মনে করবে আমি সিনিয়র ডাক্তার। তখন তার আঙ্কেল বলে সারা জীবন তুমি ডেলিভারি ম্যানই থাকবে, এটা বললে আমি বিশ্বাস করতাম, তুমি যে ডাক্তার হবে এটা বিশ্বাস করার অযোগ্য। পাগল মেয়ে, তুমি আমার কথা শোনো, তোমাকে যে ডাক্তার বানানোর ইচ্ছা করেছে সে 1 নম্বরের মিথ্যাবাদী। তখন তার আঙ্কেল বলে এসব জেদ ছেড়ে দাও, তুমি 100 বছর প্র্যাকটিস করলেও ডাক্তার হতে পারবে না। পরবর্তীতে দেখা যায় তার আঙ্কেলের পিঠ সে মাসাজ করতে পারে না এবং তারা বলে যে এর অনেক পুরাতন ব্যথা, তুমি ঠিক করতে পারবে না। পরবর্তীতে দেখা যায় টিসিএম সেন্টার এবং বলে যে তুমি এখানে কি করছো? তখন বলে আমার তাও আঙ্কেলের পিঠে অনেক ব্যথা, তার জন্যই তাকে এখানে নিয়ে এসেছি। তখন প্রফেসর রেন বলেন যে প্রথমে ফর্ম পূরণ করো, তারপরে অপেক্ষা করো। তখন তাও বলে যদি আপনি একটু স্পেশালভাবে ট্রিটমেন্ট করতেন, কারণ আমাদের কাছে না পয়সা নেই।
তখন বলে যে তুমি তো অনেক বড় লোক হওয়ার কথা, কারণ তুমি এত ভালো স্যালারি থুয়ে তুমি চলে গেলে সব দোষ নিজের ঘাড়ে নিয়ে। তখন সে বলে সব দোষ আসলে আমারই ছিল। তখন বলে যে তুমি আবারও মিথ্যা কথা বলছো, সব দোষ তো যখন তুমি নিজের ঘাড়ে নিচ্ছ তখন আমার ফি দাও এবং ভরো। তখন বলে আমি মানে কিস্তিতে ভরে দেবো। তখন বলে না, এটা হাসপাতাল, এটা কোনো ব্যাংক নয়, তো তোমাকে একদিনে সব দিতে হবে। আর তুমি কি জানো আমার একদিনের চেক আপ কত একটা রুগীর? তখন বলে না, কত? তখন বলে তোমার পুরা মাসের স্যালারি যত শত আমার একদিনের স্যালারি। তখন তাও বলে আপনি তো বলেছিলেন ভালো ডাক্তার সে, যে বিনা পয়সায় রোগীর সেবা করে, যে তো বেশি টাকা নেয় সে ভালো ডাক্তার নয়। আপনি যদি একটু চিকিৎসা করে দিতেন তাহলে আপনার প্রতি আমার অনেক বেশি মানে আস্থা হতো। তারপরে দেখানো হয় তার আঙ্কেলের মাজার ট্রিটমেন্ট ডক্টর ডং করে দেয় এবং সে অনেক সুস্থ হয়ে যায় এবং বলে আমি অনেক সুস্থ ফিল করছি, আমার মাজায় আর একটুকু ব্যথা নেই। তখন তাও বলে আপনি কি আমাকে এই স্কিলটা শিখিয়ে দিতে পারবেন? ইনার সাথে সকল মানুষেরই একই অবস্থা, সবারই মাজায় ব্যথা। এই বলে এই পার্টটি শেষ হয়ে যায়। যারা পার্টটি শেষ পর্যন্ত দেখেছেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।